আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের নামে নতুন করে 276 একর জমির সন্ধান পাওয়ার পর জেলায় জেলায় সম্পদের খোঁজ চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দেশের বাইরেও তার সম্পদের অনুসন্ধান চলছে। তবে 2 দফায় আদালত বেনজিরের 631 একর জমি সহ সম্পদ ক্রোকের নির্দেশ দিলেও এখনও এসবের নিয়ন্ত্রণ রয়েছে বেনজিরের হাতে। দুদকের আইনজীবী জানান, নিয়ম মেনেই সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। জহিরুল ইসলামের ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদন। এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন আইকন টাওয়ার। লেক ঘেঁষা অভিজাত এ ভবনের 13 ও 14 তলায় স্ত্রী ও কন্যার নামে 22 ও 2300 বর্গফুটের 4টি ফ্ল্যাট কেনেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাইরে যেই সময় থাকে দুই এক সময় গাড়ি নিয়ে বেরোয়, ওই সময় দেখা যায়। এছাড়া ওই পাশে ওনারা থাকে। হ্যাঁ, ওই পাশে ওনারা থাকে। ফ্ল্যাটগুলোর মূল্য 20 কোটি টাকার বেশি হলেও খাতা কলমে প্রতি ফ্ল্যাটের দাম দেখানো হয় মাত্র 53 থেকে 56 লাখ টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রায় 100 কোটি টাকার এই সম্পদ বেনজির আহমেদ কিনেছেন একই দিনে, গত 5 মার্চ 2023। 34 বছর 7 মাসের সরকারি চাকরি জীবনে বেতন ভাতা বাবদ সর্বোচ্চ 1 কোটি টাকা যার আয় হওয়ার কথা, সেই মানুষটি শুধু স্ত্রীর নামেই কিনেছেন 531 একর জমি। গুলশানের এই একটি ভবনেই স্ত্রী জিশান মির্জার নামে করেছেন 3টি ফ্ল্যাট। বেনজির সাহেব পরিবার নিয়ে থাকে? পরিবার নিয়ে থাকে কি সে জানি না, কিন্তু থাকে এই জায়গায়, সেইটা জানি। এই কয়েকদিনে কি সরকারি কেউ আসছিল আপনাদের এখানে? কালকে আসছিল কমিশনার, দুর্নীতি কমিশনার অফিস থেকে লোক আসছিল। এই দুদকের জব্দ তালিকায় যে 83টি দলিলের কথা বলা হয়েছে তারও প্রায় সবগুলোই স্ত্রীর নামে। মাদারীপুরে 113টি দলিলের বিপরীতে যে 276 একর জমির সন্ধান পায় দুদক, সেগুলোর মালিকও স্ত্রী জিশান মির্জা। সাহেবের বাড়ি চেনেন আপনি? কোনটা বাড়ি? কোনটা? লাল বিল্ডিং। তবে দুদকের জব্দ করা বিপুল সম্পদ ও 33টি ব্যাংক হিসাবের বাইরেও রয়েছে সাবেক এই আইজিপির সম্পদ। এটি পূর্বাচলের পাশে আনন্দ হাউজিং সোসাইটি। প্রায় 40 কাঠা জমির ডুপ্লেক্স এ বাড়িটির মালিক বেনজির। এলাকার সবাই একে আইজিপির বাড়ি হিসাবেই চেনেন। বেনজির বাড়ি, বেনজির সাহেবের বাড়ি, 4-5 বছর আছে। মালিকের নাম কি? সম্পদ অনুসন্ধানে এখন জেলায় জেলায় চিঠি দিয়েছে দুদক। বিদেশেও তার সম্পদের অনুসন্ধান চলছে। বৈধ উৎসটা আছে কিনা সেটাই হয়তো ওনারা জানতে চাবেন, বা এখানে কোনো লন্ডারিং হয়েছে কিনা। অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে এই ধরনের কোনো তথ্য থাকে যে উনি দেশের বাইরে কোনো সম্পদ প্রেরণ করেছেন বা কোনো অর্থ প্রেরণ করেছেন, তাহলে আমাদের মানি লন্ডারিং আইন আছে। আগামী 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে সাবেক এ আইজিপিকে, আর 9 জুন ডাকা হয়েছে তার স্ত্রী ও 2 কন্যাকেও। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের 15 দিন পর মঙ্গলবার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতা নেওয়া হচ্ছে। এমপি আনারের ভাই আবেদ আলী ও পিএস রৌফেরও ভারতে যাওয়ার কথা রয়েছে। এদিকে ভারতে অবস্থান করা ডিবির উপ পুলিশ কমিশনার হারুন ও রশিদ সহ অন্য কর্মকর্তারা আজ বিকালে দেশে ফিরবেন। কংক্রিটের শহর রাজধানীতে একদিকে কমছে গাছের সংখ্যা, অন্যদিকে নতুন করে রোপণ করা গাছ থেকেও তেমন একটা সুফল মিলছে না। ঢাকার মাটি ও পরিবেশের সাথে অনুপযোগী এসব গাছ ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে দুর্ভোগ বাড়াচ্ছে নগরবাসীর। বৃক্ষরোপণের পরিকল্পনার অভাব, বিশেষজ্ঞদের মতামত না নেয়া ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি বলছেন নগর পরিকল্পনাবিদরা। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও উপকূলীয় জেলাসহ বিভিন্ন এলাকায় রেখে গেছে ক্ষতচিহ্ন। দীর্ঘ সময় ধরে এই ঝড় কতটা তাণ্ডব চালিয়েছে রাজধানীতে বসেই তা টের পেয়েছে নগরবাসী। ভারী বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার পরেও ঢাকার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় দেখিয়েছে তার শক্তি। রেমালের প্রভাবে রাজধানীতে ভেঙে পড়ে অসংখ্য ছোট বড় গাছ। ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন মিলে সড়ক থেকেই অপসারণ করে প্রায় 400 গাছ।
বিরূপ আবহাওয়ায় কংক্রিটের উপর দাঁড়িয়ে থাকা এসব গাছের নিচ দিয়ে ভয়ে ভয়ে চলতে হয় নগরবাসীকে। ঝড় বৃষ্টি লাগলে আমি নিজেই ভয় পাই এবং আমি দাঁড়িয়ে যাই কোনো একটা জায়গায়, যে কোনো ভবনের নিচে আমি রিকশায় বা হাঁটা কোনোটাই সাহস করি না। রাস্তার এরকম পাশে হয়েছে, শিকড় তো আর ছড়ানো নাই, ভয়ে এরকম গাছতলাতে আমরা বিশেষ করে গাড়ি নিয়ে থাকি না। রাজধানীতে সবুজায়নের উদ্দেশ্যে রোপণ করা গাছগুলো নিয়মনীতি না মেনে যত্রতত্রভাবে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কোন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে, প্রজাতি সিলেকশনটা একটা বিজ্ঞান। যে নির্বাচিত গাছটা আপনি ঠিক করলে সেটা কোন পরিবেশে লাগাবেন, বৃক্ষরোপণ করার পরে সেটা যে ম্যানেজমেন্ট করতে হবে সেটাও একটা বিজ্ঞান। সেটা কিভাবে বেড়ে উঠবে, তার রোগবালাই কী হবে, পানি কিভাবে দিবেন, সেটা বড় হচ্ছে কিনা, ডালপালা বাড়তেছে কিনা, ম্যানেজমেন্ট টোটাল ব্যবস্থাপনা, সেটা একটা বিজ্ঞান। এখন এই তিনটা বিজ্ঞানের কোনোটা কিন্তু মানা হচ্ছে না গাছ রোপণের ক্ষেত্রে। অপরিকল্পিত বৃক্ষায়ন নগর পরিকল্পনার মানদণ্ড পরিপন্থী বলছেন পরিকল্পনাবিদরা। মিডিয়ানে কি ধরনের গাছ লাগবে, রাস্তার দুই পাশে কেমন গাছ লাগানো হবে, আপনার খালের পারে কেমন গাছ হতে পারে। ঢাকার যে লাল মাটির গড়ন, সে গড়ন অনুযায়ী কিন্তু ঢাকার বৃক্ষণ একটা পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনার সাথে নগর পরিকল্পনা সংযোগ আছে। উদ্যান তত্ত্ববিদকে এঙ্গেজ না করা হচ্ছে, নগর পরিকল্পনার ডিজাইনারদের এঙ্গেজ না করা হচ্ছে, পরিকল্পনার এঙ্গেজমেন্ট নাই। এটা আসলে সুস্পষ্ট যে আমাদের যে আরবান প্ল্যানিং গাইডলাইন, সেই গাইডলাইনের ভায়োলেশন। দেশীয় সহজলভ্য বৃক্ষরোপণ না করে বিদেশ থেকে উচ্চ মূল্যে গাছ কিনে অর্থের অপচয় না করার আহ্বান বিশেষজ্ঞদের। দেখতে অনেক সময় দেখা যায় সুন্দর, কিন্তু সেটা টেকসই না। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি, জোয়ার ও জলোচ্ছ্বাসে বাগেরহাটে ভেসে গেছে 40,000 চিংড়ির ঘের। এতে প্রায় 100 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন জেলার চিংড়ি চাষিরা। ক্ষতি হয়েছে ঘেরের পাড়ও। পরিস্থিতি সামলে উঠতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় মৎস্য বিভাগ। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামেত আমিনের রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই কোন ঘেরের মালিক কে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে সব মিশে গিয়ে পরিণত হয়েছে এক ঘেরে। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাটের রামপালের সুন্দরপুর বিলে শত শত ঘের থাকলেও এখন তার কোনো চিহ্ন নেই। কেবল এই বিল নয়, এমন অবস্থা জেলার 5টি উপজেলার 40,000 চিংড়ি ঘেরের। রেমালের প্রভাবে জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ভেসে গেছে চিংড়ি ও কাঁকড়ার ঘের। বিভিন্ন ব্যাংক ও NGO থেকে ঋণ নিয়ে এসব ঘের গড়ে তোলা হয়। সব হারিয়ে চাষিরা এখন কোটি কোটি টাকার ক্ষতির মুখে। নদীতে কিছুই নেই, ঘের ভাতাইতে বাড়িঘরও তো সেই অবস্থা। প্রায় লাখ লাখ টাকা ব্যাংকেতে লোন করে এই ঘের ভাতারিতে দিয়ে সব আমাকে শেষ হয়ে গেছে। চোখের সামনে মনে করেন আমার এই ঘেরটা, আমার এই মাছ তুলে গেছে, দেখেছি চোখের সামনে, কিন্তু কিছু বলার নাই আমাদের। সবাই হা করে শুধু দেখছি, আমাদের নতুন করে ইনভেস্ট করার মতো টাকা অ্যাবিলিটি নাই। আমাদের যে পরিস্থিতি, তাতে আমাদের আর বাঁচার আশা দেখছি না। মাথার উপরে দেনার বিশাল চাপ। যখন মাছ ব্যস্ত তখনই সাগরের পানি উইটা আমাদের সব তলাইয়া নিয়ে গেছে। আমরা এখন কি করব? ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করার কথা জানান জেলার মৎস্য কর্মকর্তা। আমাদের প্রায় 40,000-এর মতো ঘের ভেসে গিয়েছে এবং ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার কাছাকাছি হবে বলে আমরা আশঙ্কা করছি। মৎস্য অধিদপ্তর চাষিদের পাশে থেকে চুন প্রয়োগ এবং এই মুহূর্তে পুনর নাম মজুত করার পরামর্শ দিচ্ছি। গেল অর্থ বছরে জেলায় 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি উৎপাদন হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান চাষিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, বাগেরহাটে রয়েছেন সহকর্মী শামসুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামসুর, বাগেরহাটে বিধ্বস্ত বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে কিনা, এছাড়া সুন্দরবনে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি সম্পর্কে নতুন করে কি তথ্য রয়েছে? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কিন্তু বাগেরহাটের লোকজন কিন্তু কাজ করে যাচ্ছে। বিশেষ করে যে পানি উন্নয়ন বোর্ডের, তারা কিন্তু যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, যেসব বাঁধ ভেঙে গেছিল, ভেঙে যেখান থেকে পানি ঢুকেছে, সেই বাঁধ কিন্তু মেরামতের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের জানিয়েছেন। এছাড়া সুন্দরবনের যে বন্যপ্রাণী, সেখানে কিন্তু আজ সকালে আমি কথা বলেছিলাম, এখানে বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, উনি আমাদের জানিয়েছেন কিন্তু বাগেরহাট সুন্দরবনের যে 50টি বন্যপ্রাণী কিন্তু তারা মৃতদেহ পেয়েছে। এর ভিতর 2টি বন্য শুকর এবং হরিণ রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছেন আরো, তারা মনে করছেন যে এরকম আরো বন্যপ্রাণী সুন্দরবনের বিভিন্ন স্থানে মৃতদেহ ছড়িয়ে থাকতে পারে। আমি আরো জানিয়ে রাখি, বাগেরহাটে যে বিদ্যুৎ বিভাগ আমাদের আজ সকালে জানিয়েছেন
তাদের কিন্তু এখনো প্রায় 52,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তারা কিন্তু চেষ্টা করেছেন সর্বোচ্চ 2-3 দিনের ভিতর এই এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করেছেন বলে আমাদের জানিয়েছেন। তারা বলছেন বড় বড় গাছ পড়ার কারণে কিন্তু তারা এখানে বিদ্যুৎ পৌঁছাতে সময় লাগছে। এদিকে কৃষি বিভাগ আমাদের বলছে তাদের প্রায় 1250 হেক্টর জমিতে কৃষি ফসল নষ্ট হয়েছে। তবে তাদের একটা সুখবর যে তারা যে রবি মৌসুম এবং তাদের যে বোরো ধান কিন্তু উঠে যাওয়ার কারণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমেছে। তারা বলছে পাট, পেঁপে এবং কলার বেশি ক্ষতি হয়েছে। তো বাগেরহাটের বিশেষ করে আর অন্যান্য সেক্টরগুলোতে মৎস্য সেক্টরের কথা আমি জানিয়ে রাখি, মৎস্য সেক্টর কিন্তু 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য বিভাগ আমার জানিয়েছে। তারা কিন্তু মৎস্য বিভাগ পরামর্শ দিচ্ছেন যাতে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। তবে তবে মৎস্য হিসেবে আমাদের বলছেন তাদের ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই, কারণ তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কিন্তু তারা মাছ চাষ করেছিলেন এবং সেই কিন্তু তাদের সব কিন্তু ভেসে গেছে মাত্র মাছ ধরার আগেই। ফাতিমা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। কুইন আইল্যান্ড খ্যাত দ্বীপ জেলা ভোলার রক্ষা কবচ বেড়িবাঁধ, অথচ দুর্বল বেড়িবাঁধ, নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়া সহ তেলিয়া নদী পাড়ে বাঁধ না থাকায় এবার ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তলিয়ে গেছে জেলাটির হাজারো ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের ক্ষেত। অন্যদিকে রেমালের তাণ্ডবের 2 দিন পার হলেও এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বরিশালবাসী। মূল শহরে মাঝে মাঝে বিদ্যুতের দেখা মিললেও উপজেলাগুলোতে নেই বিদ্যুৎ সংযোগ। এতে চরম ভোগান্তিতে স্থানীয়রা। ভোলা ও বরিশাল প্রতিনিধির তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্ধির রিপোর্ট। দ্বীপ জেলা ভোলাকে রক্ষা করতে মেঘনা নদীর পাড়ে ইলিশা থেকে চরফ্যাশনের বেতুয়া পর্যন্ত দেয়া হয়েছে 103 কিলোমিটার বাঁধ। অন্যদিকে মনপুরা উপজেলায় 78 কিলোমিটার, চরকুকরিমুকরিতে 14 এবং মুজিবনগরে আছে 15 কিলোমিটার বাঁধ। তবে এবার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মনপুরা উপজেলার 12টি স্থানে বাঁধ ধসে পানি প্রবেশ করে 10 গ্রাম প্লাবিত হয়েছে। পুরনো বাঁধ আর নির্মাণাধীন বাঁধের কাজ শেষ না হওয়ায় এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলছে ক্ষতিগ্রস্তরা। বেরি না থাকার কারণে নদীর পানি উঠা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ খুব অতি কষ্টে আছে। একটা ঘরের প্রতি 5টা-7টা করে গাছ পড়ছে এবং পানির স্রোতে রাস্তাঘাট সব লয়ে গেছে, কিছু কিছু ঘরও লয়ে গেছে। এছাড়াও মেঘনা পাড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 7 কিলোমিটার বাঁধ। এতে জেলার 4 উপজেলার কয়েক লাখ মানুষ আতঙ্কে দিন পার করছে। ধসে গেছে ভেদুরিয়া 7 নম্বর ওয়ার্ডের 2 কিলোমিটার পাকা সড়ক, তলিয়ে গেছে 5 শতাধিক পুকুর ও মাছের ক্ষেত। আন্দার করে লাগানোর পরে দেখলাম কি একটা বাতাসে একটা ঘুরন দিছে, ঘুরনের লোক গড্ডা পশ্চিমের তো নেফিলে একটা লিয়া করে পড়ছে। রাস্তাটা পানিতে চাপে নষ্ট হয়ে গেছে। আমরা কিভাবে এটা যাতায়াত করব? এদিকে 72 ঘন্টার বেশি সময় বিদ্যুৎবিহীন থাকায় বরিশাল নগরীর প্রতিটি ঘরে রান্নাবান্না থেকে শুরু করে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঝড়ের রাত থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় আছে গোটা নগরী। একই দশা জেলার 10 উপজেলায়ও। বাসার রান্নাবান্না বন্ধ, ফ্রিজ বন্ধ, সব মাছ মাংস নষ্ট হয়ে গেছে, সব ঘরে ঘরের অবস্থা খারাপ, গোসল করার পানি নেই, একটা হাহাকার। 3 দিন যাবৎ বিদ্যুৎ নাই, গাছ পড়েছে, আর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া ও তীব্র বৃষ্টিতে প্রায় প্রতিটি এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাছপালা ভেঙে গেছে, সেজন্য বিদ্যুৎ এখন আসে না। এরকম আমার জীবনে আমি দেখি না। আমার বাবা তারাও বলছে এভাবে বন্যা কখনোই দেখে না, এত পরিমাণ পানি। ঝড়ের পর থেকে প্রায় 50টিরও বেশি টিম নগরীর বিদ্যুৎ সংযোগ সচলে কাজ করছে। ভোগান্তি তীব্র আকার ধারণ করায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় লোকজনও। নুসরাত জাহান সিন্থি, আরটিপি। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টারে করে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সফরসূচি অনুযায়ী বেলা 12টা20 প্রধানমন্ত্রী রেমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছাবেন। 12:30টায় তিনি দুর্গতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বেলা 2:30টায় পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎকে কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দর্শক, পটুয়াখালীতে রয়েছেন সহকর্মী মারুফ রেজা, সরাসরি যোগ দিয়েছেন তিনি। মারুফ, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকাবাসী কি বলছেন? এছাড়া ক্ষতি কাটিয়ে উঠতে তারা কি সহায়তা চাচ্ছেন?
ফাতেমা, আপনি জানেন যে বিধ্বংসী রিমালের প্রভাবে এই দক্ষিণাঞ্চলের 19টি জেলায় প্রায় বিধ্বস্ত প্রায় এখানকার 38 লাখ মানুষ, এবং এই 38 লাখ মানুষের মধ্যে কেউ হারিয়েছেন ফসলি জমি, কেউ হারিয়েছেন ঘর বাড়ি, আবার আমরা 16 জন প্রাণহানিরও খবর আমরা জানি যে 16 জন প্রাণ কেড়ে নিয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল। আসলে এত হারানোর পরেও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আগমন, সেটি কিন্তু নতুন করে নিশ্চয়ই এখানকার মানুষজন আছেন তাদেরকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করবেন, এবং যে সাহসটি রয়েছে ঘুরে দাঁড়ানোর, সেই সাহসটি প্রধানমন্ত্রী নিশ্চয়ই এখানকার মানুষদের দিয়ে যাবেন। এবং এখানকার সাধারণ মানুষ তারাও বলছেন যে এমন ঘুরে দাঁড়ানোর সময়ে যখন খুব একটা অপ্রত্যাশিত একটা সময় যাচ্ছে, সেই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন তাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু একটি স্বস্তির খবর দিচ্ছে। কারণ প্রধানমন্ত্রী আগমন মানেই হচ্ছে নতুন কিছু খবর, তাদের জন্য নিশ্চয়ই কোনো বার্তা থাকবে, তাদের নগদ সহায়তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে তাদেরকে দিয়ে যাবেন। আপনি জানেন যে এই যে 19টি জেলা, এই 19টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই পটুয়াখালী, যার ফলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলাপাড়াতে আসছেন, এবং এই গোটা 18 লাখ মানুষের মধ্যে কিন্তু প্রায় 3.5 লাখ বেশি মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই জেলার এই কলাপাড়া বা এই এলাকার মানুষজন। এবং এখানে কিন্তু প্রায় 350 ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, এবং 1800 মতো ঘর বাড়ি কিন্তু অর্ধ বিধ্বস্ত। সবকিছু মিলে এত সংখ্যা এবং এত হারানোর খবরের মধ্যে প্রধানমন্ত্রী আগমন তাদের মধ্যে একটা নতুন করে সাহস যোগাচ্ছে বলে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে কাটিয়ে ওঠার কিন্তু আরও অনেক সময় বাকি, এটা হচ্ছে বাস্তবতা। তবে বাস্তবতার মধ্যে প্রধানমন্ত্রীর এই যে আজকের এখানকার আগমন এবং তার যে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া, সেটি কিন্তু এখানকার মানুষকে নতুন করে তাদের স্বপ্নকে খুঁজে পেতে সহায়তা করবে। ফাতেমা, এখানে 12:30টার প্রধানমন্ত্রী আসবেন, এবং এখানকার যে ডিগ্রি কলেজ রয়েছে সরকারি, সেখানে প্রধানমন্ত্রী একটি সমাবেশ আয়োজন করা হয়েছে, এবং সেখানে তিনি সহায়তার পাশাপাশি তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এবং তার আগে প্রধানমন্ত্রী কলাপাড়া এবং পাথরঘাটা যে এলাকাটা রয়েছে বিধ্বস্ত এলাকা, সেখানে তিনি পরিদর্শন করবেন। ফাতেমা, আমার কাছে এতটুকু ছিল এখনকার খবর। ধন্যবাদ। রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। সকাল 6:45টার দিকে একটি 3তলা ভবনের নিচতলায় ওই বিস্ফোরণ হয়। খবর পেয়ে বাড়িধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে। তবে সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। একজন লোক নিহত হয়েছে, একজন আহত হয়েছে, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখানে কি কারণে বিস্ফোরণ ঘটেছে এটা আমরা প্রাথমিকভাবে তদন্ত করতেছি। তদন্ত করে পরবর্তীতে আমরা জানাতে পারবো যে আসলে এখানে কি কারণে বিস্ফোরণটা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে বাড্ডা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, কিভাবে বিস্ফোরণ হলো সেটি জানা গেছে কিনা? ধন্যবাদ আপনাকে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা যেমনটা বলছিলেন যে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে গ্যাস থেকেই আসলে বিস্ফোরণটি হয়েছে, এটি তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে তদন্তের এখনও অনেক সময় বাকি, যেহেতু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন, তারা আসলে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন, দেখছেন যে আসলে কি কারণে এই বিস্ফোরণটি হয়েছে। আমি যে রুমটি আপনাকে দেখাচ্ছি, যে এই রুমটি এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এবং এই বিস্ফোরণটি এই রুমে হওয়ার সাথে সাথেই কিন্তু পাশে যে রুমগুলো ছিল প্রতিটি রুমেই, ঠিক পাশে আরও 4টি রুম রয়েছে, 4টি রুমেই কিন্তু আমরা দেখছি যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে রুমে বিস্ফোরণ হয়েছে সেটির দরজা ভেঙে পাশের যে রুমগুলো, পাশের এই রুমেও কিন্তু প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানে বিস্ফোরণের মাত্রাটা ছিল খুবই ভয়াবহ, যেটি আসলে চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না, যে আপনার প্রত্যেকটি রুমেই, এই একটি রুম ঠিক যে রুমটিতে বিস্ফোরণ হয়েছে তার ঠিক মুখোমুখি এই রুমটি ছিল, ঠিক পাশেই আরও যে রুমগুলো রয়েছে প্রত্যেকটি রুমেই কিন্তু আমরা দেখেছি যে বিস্ফোরণের যে মাত্রা। আপনাকে যদি আরেকটু দেখাই যে এই পাশের আরেকটি রুম, এখানেও কিন্তু এই দরজাটি একদম ঠিক দরজা ভেঙে ভিতরে যা ছিল সবকিছু কিন্তু তছনছ হয়ে গেছে। ঠিক পাশে আরেকটি রুম রয়েছে, এই রুমেরও কিন্তু একই ধরনের অবস্থা, যে প্রত্যেকটি রুমেই আমরা যেরকম দেখছি যে ভয়াবহতা। আসলে যদি এই যারা এখানে থাকেন তারা মূলত ব্যবসায়ী, পাশেই যেহেতু মাছের আড়ত রয়েছে সেখানেই তারা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন। ভোরবেলা কেউ এখানে ছিলেন না, যেহেতু ভোরবেলা তাদের বেচাকেনা চলে, সেই সময়টায় তারা বাইরে ছিলেন, যার কারণে কিন্তু হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে। আমরা এখন
পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে একজনকে ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে, যিনি যেই রুমে বিস্ফোরণ হয়েছিল সেই রুমের বাসিন্দা। এবং ঠিক তার রাস্তার যে উল্টো পাশে আরেকটি যদি আপনাকে দেখাই ফাতিমা, যে রাস্তার ঠিক উল্টো পাশে যেখানে আসলে বিস্ফোরণটি ঘটার পরে ঠিক যেই রুমটিতে বিস্ফোরণ হয়েছিল তারপরে কিন্তু আপনার রাস্তা ক্রস করে ঠিক ওই পাশেই কিন্তু এই বিল্ডিংয়ের যে গেট ছিল সেটি আপনার ঠিক এই পাশের যে হোটেল বিসমিল্লাহ কাবাব ঘর, এখানে কাজ করতেছিলেন একজন শ্রমিক যিনি এখানে রুটি বানানোর কাজ করছিলেন, তার গায়ে হিট করে এই গেটটি এবং এই হিট করার পরবর্তীতেই কিন্তু সে এখানে তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করে। এবং আপনাকে যদি আরেকটু দেখাই যে এখানে যে গেটটি এখানে এসেছে সেটির ভয়াবহতা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে এই গেটটি দেখেন আপনি যে এতটা বেশি মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, যে যার কারণে বিস্ফোরণের মাত্রাটা এতটা বেশি ছিল যে ঠিক এই জায়গাটিতেই সে কাজ করছিল। যে সোলেমান নামে যে ছেলেটি মারা গিয়েছে সে আসলে হোটেল শ্রমিক এবং তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়াতে, এবং এখানেও কিন্তু বিস্ফোরণের মাত্রা ছিল খুব ভয়াবহ। আপনাকে যদি একটু দেখাতে চাই, এবং এখনো পর্যন্ত কিন্তু রক্ত জমাট বেঁধে আছে। আসলে এই যে গ্যাসের যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেটিকে আসলে মূলত তদারকি না করা এবং এগুলোর মনিটরিংয়ে আসলে যারা আছেন তাদের কিন্তু এক ধরনের কি বলবো এটিকে, যে তাদের এই নেগলেন্সির কারণেই কিন্তু এই ধরনের আমরা প্রায় দেখছি যে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে এই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে। এবং এই বিষয়গুলোতে আসলে যারা তদারকির দায়িত্বে দেখভালের দায়িত্বে রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো আসলে খুব ভালোভাবেই মনিটরিং করা উচিত। প্রতিনিয়তই প্রাণ জ্বরে যাচ্ছে কিন্তু কর্তৃপক্ষ যারা আছেন তাদের আসলে ওইভাবে টনক নড়ছে না। ফাতিমা, এই ছিল আমার কাছে রাজধানীর বাড্ডা থেকে। ধন্যবাদ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পণ্য রপ্তানিতে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গেল মাসে রপ্তানি কমেছে প্রায় 1%, আর চলতি অর্থ বছরের 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কমেছে 6.87%। এমন বাস্তবতায় আগামী বাজেটে রপ্তানি খাতে আরোপিত 1% অগ্রিম আয়কর প্রত্যাহার সহ রপ্তানিমুখী শিল্পকে ভ্যাট মুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। সেলিম মালিকের রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংকট, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইউরোপ আমেরিকার বাজারগুলোতে উচ্চ মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে কিছুটা কম কেনাকাটা করছে বাংলাদেশের পণ্য রপ্তানির বড় বাজারের ক্রেতারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে ইতিবাচক গতি থেকে সরে গেল মাসে প্রবৃদ্ধি নেমেছে নেতিবাচক ধারায়। চলতি অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল এই 10 মাসে সার্বিক রপ্তানি আয় 3.93% বাড়লেও এপ্রিলে কমেছে 1% মতো। লক্ষ্যমাত্রার থেকে বেশ দূরেও এ খাত। 10 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে 6.87%। 37 বছর আমি এই সেক্টরে, তার মধ্যে এখন যে সংকট আমরা ফেস করছি আমরা আমাদের জীবনে আর কখনো ফেস করিনি। এলসি করে না, এলসি করতে দিলে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস ডিলে হচ্ছে। এই সমস্যা ফেস করে যখন আমি এলসি করি মাল আসবে, তখন আবার কাস্টমসের নানা রকমের সমস্যা, আমদানিতেও সমস্যা, রপ্তানিতেও সমস্যা। গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি, বিদ্যুৎ নাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি। শিল্প উদ্যোক্তারা বলছেন এমন বাস্তবতায় বিশ্ববাজারে টিকে থাকতে হলে প্রয়োজন বাজেট সহায়তা। 1% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে, সেটি আমার মনে হয় যে উঠে দেওয়া উচিত আগামী কয়েক বছরের জন্য। আমার ক্যাশ ইনসেন্টিভ প্রয়োজন নাই। আমি ক্যাশের জায়গায় আমাকে ইলেকট্রিসিটির উপর ইনসেন্টিভ দিতে পারে, আমাকে আমার ট্যাক্সের উপর ইনসেন্টিভ দিতে পারে, আমাকে আমার ল্যান্ডের উপরে ইনসেন্টিভ দিতে পারে। এগুলি দিয়েই কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রি, আমাদের এক্সপোর্টটাকে বাড়ায় রাখতে হবে আগামী কয়েক বছর। রপ্তানি খাতকে ভ্যাট মুক্ত রাখার দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন এই খাতকে এগিয়ে নিতে সবচেয়ে জরুরি মানসম্মত বিদ্যুৎ ও জ্বালানি। যদি আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই, আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি সাপ্লাই, কোয়ালিটি ইলেকট্রিক সাপ্লাই, তো সেগুলি যদি করা হয় তাহলে আমি মনে করি যে আমরা যে বিপদ আছে বিপদ থেকে যেতে পারি এবং আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন সামনে সেটি আমরা অ্যাচিভ করতে পারব। বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প ভ্যাট মুক্ত থাকবে, কিন্তু বাস্তবে সেটা নেই এবং আমাদেরকে পদে পদে ভ্যাটের নানা রকমের হয়রানির শিকার হতে হচ্ছে। মানে এখন একটা জরিমানা বাণিজ্য তো শুরু হয়ে গেছে কাস্টমস এবং ভ্যাটের ডিপার্টমেন্টে। বিশ্লেষকরা বলছেন সরকারের নীতি ও সহায়তা ছাড়া রপ্তানি খাতকে টিকিয়ে রাখা কঠিন। এইবারের বাজেটে প্রণোদনা যেগুলো দেওয়া হবে সে প্রণোদনার পুনর্বিন্যাস করে আগামীর যে সম্ভাবনাময় যে খাতগুলি সেখানে আমাদের কনসেন্ট্রেশনটা বেশি হওয়া উচিত বলে আমার মনে হয়। সেলিম মালিক, RTV, ঢাকা।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারা দেশের 87 উপজেলায় ভোট হয়েছে। ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি এ নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত করে দেয় প্রায় সব উপজেলায় দলটির একাধিক নেতা প্রার্থী হয়েছেন। বেসরকারি ফলাফলে 60টি উপজেলার মধ্যে 53টিতে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা জয়ী হয়েছেন। বাকি 7টি উপজেলার মধ্যে জাতীয় পার্টি 3টিতে, বিএনপি বহিষ্কৃত নেতা 1টিতে ও 3টি উপজেলায় নির্দলীয় প্রার্থী জয় পেয়েছেন। দর্শক, নির্বাচন পরবর্তী পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, মানিকগঞ্জে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি দেখছেন? এছাড়া ফলাফল নিয়ে প্রার্থীরা কি বলছেন? ফাতিমা, আমাদের মানিকগঞ্জে 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলা, আর একটি হচ্ছে সাটুরিয়া উপজেলা। এই 2টি উপজেলাতে আমরা সারাদিন ধরে দেখেছি যে নির্বাচন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে 32.48% ভোটাররা ভোট দিয়েছে। কিন্তু এই মানিকগঞ্জ সদর উপজেলায় যখন এই ভোট গ্রহণ শেষে যখন ফলাফল সংগ্রহ করা হচ্ছিল, তখন একজন প্রার্থী সুদীপ কুমার সাহার সমর্থকরা মনে করেছিলেন যে এত বিলম্বিত কেন হচ্ছে। এই কারণে তারা ঢাকা-রিচা মহাসড়ক 15 মিনিটের জন্য তারা কিন্তু অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেই অবরোধ তুলে নিয়ে যায়। এছাড়া আমরা মানিকগঞ্জ সদর উপজেলারই একটি গ্রামে একজন কর্মী সমর্থককে, এক প্রার্থীর কর্মী সমর্থককে মারধরের একটি ঘটনা শুনেছি, কিন্তু থানা পুলিশে এই ধরনের কোনো রেকর্ড নেই এবং আমরা পুলিশের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। সব মিলিয়ে ফাতিমা, মানিকগঞ্জে কিন্তু তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মানিকগঞ্জ সদর উপজেলায় সুদীপ কুমার সাহা নামে একজন প্রার্থী নতুন, এবারে তিনি প্রার্থী হয়ে এবারে তিনি বিজয়ী হয়েছেন। এছাড়া সাটুরিয়া উপজেলায় শাহজাহান আলী সাজু বাংলাদেশ জাসদের পক্ষ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, তিনি বিজয়ী হয়েছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে 36,171 জনে। এছাড়া আহত হয়েছে 81,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ফিলিস্তিনে গণহত্যা অব্যাহত রাখায় এ ঘোষণা দেন তিনি। তবে দেশটিতে চলমান এই যুদ্ধ আরও 7 মাস স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি। অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে পুলিশ ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি ঘটনায় গ্রেপ্তার হয়েছে 40 জন। খেলা খবর। কাবাডি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে পোল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম 3 ম্যাচ জেতায় এই ম্যাচে জিতলেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হবে আজও বাংলাদেশের। এর আগের 3 ম্যাচে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দাপটে জয় পায় আরুদুজ্জামান মিজানুর রহমানরা। এই ম্যাচেও বড় জয় আশা করছে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে শুক্রবার সন্ধ্যা 6টায়। সকালে সংবাদে পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।